একদিকে মানুষের পকেট কাটা হচ্ছে, আরেকদিকে এই মানুষগুলোর সম্বলগুলাকেও ধ্বংস করে ফেলা হচ্ছে। হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রির এখন আছে আইসিইউতে। মাঝে মাঝে লোক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এগুলা হচ্ছে। মড়ার উপরে খাড়ার ঘা, বাইরে থেকে 3 গুণ 2.5 গুণ দামে যে তেল কিনতেছেন, টাকা তো যাচ্ছেই পকেট থেকে। বাড়তি ওই তেলের সাথে বেজাল কি মিশিয়ে বিক্রি করতেছে তাকে জানে। এবং অনেকেই এখন কমপ্লেন করছেন, তেল তো বললাম, গাড়ির তো চাকা ঘুরে না। একদিকে মানুষের পকেট কাটা হচ্ছে, আরেকদিকে এই মানুষগুলোর সম্বলগুলাকেও ধ্বংস করে ফেলা হচ্ছে। কৃষিতে 18% ডিমান্ড। আমাদের ডক্টর মিজান সাহেব তার এখানে যে কৌশলপত্র তিনি পেশ করেছেন, বলেছেন যে এটাকে অগ্রাধিকার দেওয়া। আসলে একটা সমাজ চলতে হলে 3টা ইন্ডাস্ট্রিকে ইকুয়াল এমফেসিস দিতে হবে। সেইটা দেশ এবং জাতির অবস্থার উপরে নির্ভরশীল। আমাদের দেশ কৃষি নির্ভর এখন, এটা পাবে 1 নম্বর এমফেসিস। 2 নম্বর আসবে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। এগ্রো বেসড ইন্ডাস্ট্রির পরেই আসবে 2 নম্বরে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। আর এই দুইটাকে আকাঙ্ক্ষার আলোকে, প্রত্যাশার আলোকে মানসম্মতভাবে যদি এখান থেকে সার্ভিস নিতে হয়, তাইলে এই দুইটার উপরে যে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রি। আমাদের 3টাতেই বেহাল দশা। হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রির এখন আছে আইসিইউতে। কবে এখান থেকে বের হবে আল্লাহ ভালো জানেন। এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য দেশে অনেকগুলা ইউনিভার্সিটি গড়ে উঠেছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির প্রাণ হচ্ছে R&D, রিসার্চের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের এখানে রিসার্চ বাজেট অ্যালোকেশন যখন হয়, তখন ফকিরের ভিক্ষা দেওয়া হয়। যা দেওয়া হয় এটাও প্রপার ইউটিলাইজ হয় না, এটা মিসইউজ হয়, পিলফারেজ হয়, লুটিং হয়, হয়তোবা তার একটা ক্ষুদ্র অংশ কাজে লাগে। আমরা এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখি, একটু আশায় বুক বাঁধি, সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এ পর্যন্ত খাদ্যে যেটুকু কন্ট্রিবিউশন এগ্রিকালচার সেক্টরে, আমরা বাকি সেক্টরগুলোতে এটা দেখি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখানেও সরকারের সহায়তার চাইতে কমিটেড দেশপ্রেমিক মানুষগুলোর অবদানই বেশি। এই জায়গায় যদি তাদেরকে প্রপার ইনসেন্টিভ দেওয়া হতো, তাহলে আমরা আরো অনেক এগিয়ে যেতাম। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা মানে আমি সংজ্ঞাটা বুঝি না। খাদ্য মানে কি শুধু চাল? খাদ্যের অনেক উপাদান আছে না? সেই উপাদানগুলার কতটুকু আমরা বাংলাদেশে নিজেরা প্রডিউস করতে পারি? আমাদের কতটুকু? আমি তো দেখি যে আমাদের পুরা বেলিটাই আমরা বন্ধক দিয়ে রেখেছি বিদেশের হাতে। চালেও আমরা স্বয়ংসম্পূর্ণ। মাঝে মাঝে আমরা গাল ভরা বলি শুনি, আমার আমলে, অমুকের আমলে, তমুকের আমলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম। এগুলা সব ফাঁকা বলি, ব্লাফ টু দ্য পিপল। মানুষকে ধোঁকা দেওয়া হয়ে গেল বলে। এই চালও আমাদেরকে 1 লক্ষ টন বিদেশ থেকে আমদানি করতে হয়। এর সাথে ডাল আছে, পেঁয়াজ আছে, মানে যাবতীয় জিনিস আছে, সবজি আছে। খুব বেশি যদি আমরা বলি, চাল এবং সবজিতে আমাদের মোটামুটি একটা অবস্থান আছে। বাকিটার অবস্থা কি? পুরা গরম মশলার বাজার আমাদের বন্ধ, আমাদের কোনো প্রোডাকশনই নাই। অথচ বড় গলায় বলতেছে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এটা একটা আনট্রু কমেন্ট। এখন এই খাদ্যে কৃষকরা যারা খাদ্যটা ফলাবে, আল্লাহর আসমান থেকে বৃষ্টি যদি ধরে, আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি তো সবসময় সব দিনে ঝরে না, কিন্তু ধানের যে গাছগুলা, তাদের তো পানির প্রয়োজন হয়। তো এটা সেচের মাধ্যমে পূরণ করতে হয়। সেচ পাম্প চালাতে গেলেই তো তাকে জ্বালানিতে আসতে হয়। এখন সেই জ্বালানির কেই নিয়ে
কৃষক এক পাম্প থেকে আরেক পাম্পে দৌড়াদৌড়ি করতেছে, পাচ্ছে না। এখানেও সিন্ডিকেশন। দেখতেছেন যে জ্বালানি মজুদ আছে, সাইন লাগাইয়া রাখছে, এখানে জ্বালানি নাই, তেল নাই। পরে আবার ধরা পড়ছে এখানে এই তেলটাই বাইরে বাজারে পাচার করা হচ্ছে, ওখান থেকে বিক্রি হচ্ছে। ওখানে বিক্রি করতে গিয়ে তাকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। আবার তার পাওয়ার টিলারও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, পাম্পটাও নষ্ট হয়ে যাবে যদি ভেজাল কিছু ওখানে ঢোকে। এই যদি দুষ্ট চক্র চলতেই থাকে, তাহলে বড় মৌসুমের যে খাদ্যের প্রাপ্তিটা আমাদের, যদিও এটা এখন কাটার সময় এসে গেছে, সাফারিং যা হবার হয়ে গেছে, কিন্তু এরপরে আউশেও যদি এটা কন্টিনিউ করে, ইতিমধ্যেই বিশ্ব খাদ্য সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে সবাই ওয়ার্নিং দিচ্ছে, যদি যুদ্ধ এখন থামেও তারপরেও তার প্রভাব কয়েক মাস চলবে।